হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর দর্শনের অমাধ্যম অনুমান বলে যে চ্যাপ্টারটা আছে, তার মধ্যে যে আবর্তন বিবর্তন আছে, সেই আজকে আবর্তন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো, তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে। যেহেতু আজকের আলোচনায় আমরা আবর্তন রেখেছি, তাই আমাদের আবর্তন কাকে বলে এটা আগে জেনে নিতে হবে। আবর্তনের সংজ্ঞায় আমরা বলবো, আবর্তন হলো এক প্রকার অবরোহমূলক অমাধ্যম অনুমান। আমরা আগেই জেনেছি আবর্তন একটা অবরোহমূলক অনুমান, এবং এটা আমরা আগে জেনেছি যেটা এটা একটা অমাধ্যম অনুমান। তাই জন্য আমরা বলতে পারি আবর্তন হলো এক প্রকার অবরোহমূলক অমাধ্যম অনুমান, যেখানে উদ্দেশ্য যথাক্রমে বিধেয়ে পরিণত হবে এবং বিধেয় উদ্দেশ্যে পরিণত হবে, সেটাই হচ্ছে আবর্তন। মানে আবর্তনের যেটা উদ্দেশ্য আছে সেটা আবর্তন করলে হয়ে যাবে বিধেয়, এবং যেটা বিধেয় আছে সেটা আবর্তন করলে বিধেয়টা উদ্দেশ্য হয়ে যাবে। উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে, সেটাই হচ্ছে আবর্তন। এবং এবার আবর্তনের কিছু সূত্র আছে, সেটা আবর্তনের প্রথম সূত্র হচ্ছে আবর্তনে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে আবর্তনে বিধেয় উদ্দেশ্য স্থান পরিবর্তন করবে, মানে বিধেয়টা হয়ে যাবে উদ্দেশ্য। 3 নম্বর সূত্র হচ্ছে যদি আবর্তনের একটা পদ ব্যাপ্য হয়, তা যদি আশ্রয় বাক্য ব্যাপ্য হয় তাহলে সিদ্ধান্তও ব্যাপ্য হবে, আবার যদি আশ্রয় বাক্য অব্যাপ্য হয় সিদ্ধান্ত অব্যাপ্য হবে। ব্যাপ্য অব্যাপ্য এটা আমরা এখনও শিখিনি, খালি শুনে রাখো। আর আবর্তনে একটা পদ যদি সদর্থক হয়, অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্তও সদর্থক হবে, আবার আশ্রয় বাক্য যদি নঅর্থক হয় তাহলে সিদ্ধান্তও নঅর্থক হবে। এইগুলো হচ্ছে সূত্র। ক্ষেত্রে যেটা আশ্রয় বাক্য হয় সেটাকে আমরা আর কি বলি, এটা আমরা আগেই জেনেছি, সেটাকে আমরা যুক্তি বাক্য বলতে পারি, আশ্রয় বাক্য বলতে পারি এবং হেতু বাক্য বলতে পারি। আর যেটা সিদ্ধান্ত আছে সেটাকে আমরা সিদ্ধান্ত বাক্য বলে থাকি। এবার আমাদের জেনে নিতে হবে আশ্রয় বাক্যটাকে আবর্তনের ক্ষেত্রে কি বলে। আশ্রয় বাক্যটাকে আবর্তন করার সময় বলা হয় আবর্তনীয়, আর যেটা সিদ্ধান্ত বাক্য আছে সেটাকে বলা হয় আবর্তিত। আর যেহেতু আবর্তনের ক্ষেত্রে 4টি বচনের মধ্যে আবর্তন হয়, এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। উদাহরণের সাহায্যে প্রত্যেকটা বচন আমরা একটু বুঝে নেব। যদি এ বচনে হয় সকল মানুষ হয় মরণশীল জীব, এটা এ বচন। আবর্তনের ক্ষেত্রে সদর্থকটা সদর্থক থাকবে, নঅর্থকটা নঅর্থক হবে। এটা যেহেতু একটা হয়, সকল মানুষ হয় মরণশীল, এটা অবশ্যই আমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছি এটা একটা সদর্থক বাক্য। তাহলে এক্ষেত্রে হবে সকল মানুষ আর মরণশীল জীব স্থান পরিবর্তন করবে। তাহলে সকল মরণশীল জীব হয় মানুষ, এটা হয়ে যাবে। তাহলে প্রথমে যে বাক্যটা ধরে নিয়েছিলাম আমরা, সকল মানুষ হয় মরণশীল জীব, এটা ছিল আবর্তনীয়, এটা হচ্ছে আশ্রয় বাক্য। আর যেটা আমরা এখন করলাম লজিক করে যেটা পেলাম, সকল মরণশীল জীব হয় মানুষ, এটা হয়ে গেল আবর্তিত। বোঝা গেল? খাতায় লিখে করার দরকার আছে, যদি তোমরা চাও লিখে নিতে পারো। এতক্ষণ ধরে যে আমরা এ বচনের উদাহরণটা দিলাম, সকল মানুষ হয় মরণশীল জীব, এটাকে আবর্তন করলে আমরা বলেছিলাম যে সকল মরণশীল জীব হয় মানুষ, এটা হতো। 3টে নিয়ম এক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 4র্থ নিয়মটা এখানে খাটবে না, তাই জন্য এই উদাহরণটা আমরা নিতে পারবো না। প্রথম নিয়ম কি, যে উদ্দেশ্য বিধেয় স্থানে পরিবর্তিত হবে এবং বিধেয় উদ্দেশ্য স্থানে পরিবর্তিত হবে।
প্রথম নিয়ম উদ্দেশ্য বিধেয় হবে, আর দ্বিতীয় নিয়ম বিধেয় উদ্দেশ্য হবে। আর তৃতীয় নিয়ম হচ্ছে যদি একটা আশ্রয় বাক্য সদর্থক হয় সিদ্ধান্ত সেক্ষেত্রে সদর্থকই হবে। সেক্ষেত্রে এই নিয়মটাও প্রযোজ্য হয়েছে। যেহেতু এবচন সদর্থক তাই এখানে এবচনের আশ্রয় বাক্য সদর্থক, ফলে সিদ্ধান্তও সদর্থক হয়েছে। এই তিনটে নিয়ম এখানে মেনেছে এই বাক্যটা। কিন্তু পরবর্তী চতুর্থ নিয়ম হচ্ছে যদি একটা পদ ব্যাপ্য হয়, অর্থাৎ আশ্রয় বাক্য যদি ব্যাপ্য হয় সিদ্ধান্তকেও এক্ষেত্রে ব্যাপ্য হতে হবে। কিন্তু এই যে উদাহরণটা সকল মানুষ হয় মরণশীল জীব, এটাকে যদি আবর্তন করা হয় সকল মরণশীল জীব হয় মানুষ, এক্ষেত্রে এই পদটা ব্যাপ্য হয়নি। কারণ আমরা ব্যাপ্যতার সূত্রটা এবার জানবো, এতক্ষণ আমরা জানতাম না। এবার ব্যাপ্যতার সূত্র অনুযায়ী এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই বচনের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। আই বচনের উদ্দেশ্য ও বিধেয় দুটো পদের কোনো পদটাই ব্যাপ্য নয়, দুটোই অব্যাপ্য। আর ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদ ব্যাপ্য। আমি আস্তে আস্তেই বলছি, তোমরা যদি চাও লিখে নিতে পারো। এবার আমরা ব্যাপ্যতার কোন পদ কার ব্যাপ্য সেটা আমরা জেনে গেলাম। এবার আমাদের পড়তে খুবই সুবিধা হবে। এবার আমরা তো ব্যাপ্য অব্যাপ্য জেনে গেলাম। এবার আমরা জানব ব্যাপ্যতার ক্ষেত্রে কোন বচন থেকে কোন বচনে পরিবর্তিত হবে। এটাও তোমরা লিখে নাও। আমি বলছি এ বচনের আবর্তন করার ক্ষেত্রে এ বচন থেকে আই বচনে পরিবর্তিত হবে, ই বচন থেকে ই বচনেই থাকবে, আই বচন থেকে আই বচনে থাকবে, আর ও বচনের কোনো আবর্তন সম্ভব নয়। এবার আমরা উদাহরণটা খুব সহজেই দিতে পারি। তাহলে যেহেতু এই সূত্রটা এইটুকু জানা হলে, এই যে মেন পয়েন্ট কার কোন পদ ব্যাপ্য আর কোন আবর্তনের ক্ষেত্রে কোন বচন থেকে কোন বচনে যাবে, এইটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে এবার বচন করা কোনো অসম্ভব ব্যাপার নয়। এবার খাতায় লিখে করাচ্ছি। আবর্তন একটা এ বচনের উদাহরণই নিচ্ছি। প্রথমে 1 নম্বরটা, সকল মানুষ হয় বুদ্ধিদীপ্ত। এটা একটা উদাহরণ নিয়ে নিলাম, সকল মানুষ হয় বুদ্ধিদীপ্ত। এবার এই যে প্রথম লাইনটা, এটাকে বলা হয়, এটা আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য বা হেতু বাক্য। এটাকে আমরা বলবো আবর্তনীয়। আর এক্ষেত্রে এই বচনটা আমরা কি বলেছিলাম, এখানে একটা ছোট্ট করে লিখে নিই। এ থেকে হবে আই, ই থেকে হবে ই, আই থেকে হবে আই, আর ও এর কোনো কিছু সম্ভব নয় তাই কাটা দিলাম। এটা সূত্রটা, আবর্তনের সূত্র। কোন বচনে হবে সেটা আমরা বোঝার জন্য। আর এখানে ব্যাপ্য অব্যাপ্য যদি বলতে চাই, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই বচনের দুটো পদই ব্যাপ্য, আর আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, উদ্দেশ্য বিধেয় কোনো পদই ব্যাপ্য নয়। আর ও বচনের বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাই আমরা এই সূত্র অনুযায়ী আমরা এ থেকে আই বচনে যাব। আই বচনে করলে কি হয়, সকলটা হয়ে যাবে কোনো কোনো। আই বচনে কোনো কোনো হয়, কোনো কোনো। এবার উদ্দেশ্য বিধেয় জায়গা পরিবর্তন করবে, তাহলে বুদ্ধিদীপ্ত হয়ে যাবে আগে। দয়ে দীর্ঘ ওই পয়ে তয়। তো ব্যক্তি একটা বসাচ্ছি, এটা নিজের মতো করে বাক্যটা সৌন্দর্যের জন্য বসাচ্ছি। ব্যক্তি হয়টা হয়ই থাকবে, কারণ
সদর্থক থাকলে সদর্থকই হবে, হয় মানুষ। উদ্দেশ্যটা এবার এখানে বিদেহ হয়ে যাবে। এটাকে কি বলা হয়? আবর্তিত। এটা এ বচনের হলো, হয়ে গেল। এবার আমরা ই বচনের একটা উদাহরণ নেব। ই বচনের যদি করি তাহলে হবে কোনো। ই বচনে আগে কোনো লেখে, এখানে লিখছি গরু, এখানে লিখছি নয়, এখানে লিখছি ছাগল। এটাকে বলা হয় পরিমাপ, এটাকে বলা হয় উদ্দেশ্য, এটাকে বলা হয় গুণ বা সংযোজক, আর এটাকে বলা হয় বিধেয়। এটা তাহলে কি? আবর্তনীয়। এটা আবর্তনীয়। এবার ই বচন থেকে কোন বচনে যায়? এখানে দেখো ই বচন থেকে ই এতেই থাকে, তাই এখানে হবে লজিক করলে এলএফ বা লজিক্যাল ফর্ম, তাহলে কোনোটা কোনোই থাকবে। এবার গরু আর ছাগল স্থান পরিবর্তন করবে, তাহলে ছাগল। নয়টা নয়ই থাকবে, কারণ এখানে ন অর্থকটা ন অর্থকই থাকে, নয়। আর ছাগলের জায়গায় এখানে হয়ে যাবে গরু। এটা তাহলে কি? আবর্তিত। এই নিয়মটা করলে কোনো নিয়ম লঙ্ঘন করবে না। কেন? প্রথম নিয়ম অনুযায়ী উদ্দেশ্য বিধেয় স্থানে বসবে, দেখো উদ্দেশ্য বিধেয় স্থানে বসেছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী বিধেয় উদ্দেশ্য স্থানে বসেছে। তৃতীয় নিয়ম অনুযায়ী সদর্থক, দেখো এই ক্ষেত্রে সদর্থক, এখানে সদর্থকই আছে, এখানে ন অর্থক, ন অর্থকই আছে, তাহলে তৃতীয় নিয়মও লঙ্ঘন করেনি। আর চতুর্থ নিয়ম হচ্ছে যদি একটা পদ আশ্রয় বাক্য যদি ব্যাপ্য হয়, সিদ্ধান্ত এক্ষেত্রে ব্যাপ্য হবে। এই যে প্রথম নিয়মটা অনুযায়ী আশ্রয় বাক্য, অর্থাৎ এই যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এখানে ব্যাপ্য, মানুষটা ব্যাপ্য, এটা এ বচনে মানুষ ব্যাপ্য। যদি এটাকে উল্টে দেওয়া হতো, যদি এইটা এরকম হতো সকল বুদ্ধিদীপ্ত ব্যক্তি হয় মানুষ হতো, তাহলে বুদ্ধিদীপ্ত জায়গা পরিবর্তন হয়ে এখানে চলে আসতো, উদ্দেশ্যই চলে আসতো, তাই তো? এক্ষেত্রে যেহেতু মানুষটা ব্যাপ্য আর বুদ্ধিদীপ্ত অব্যাপ্য, তাহলে বুদ্ধিদীপ্ত উদ্দেশ্যর জায়গায় এসে গেলে সেটা ব্যাপ্য হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু ব্যাপ্য নয়, এখানে এসে যদি হঠাৎ করে ব্যাপ্য হয়ে যায়, সেক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়। তাই এখানে যে বাক্যটা দেখো গরু, এটা হচ্ছে ব্যাপ্য, আর ছাগল এটাও হচ্ছে ব্যাপ্য, কারণ ই বচনের উদ্দেশ্য আর বিধেয় দুটোই ব্যাপ্য। এক্ষেত্রে এখানে যখন ছাগলটা চলে এলো, এটাও ব্যাপ্য থাকলো, এখানে বিধেয় হলো গরু, গরুও ব্যাপ্য হলো, কারণ এই দুটোই ব্যাপ্য হয়। বোঝা গেল? এটা হয়ে গেল আবর্তিত, এটা আবর্তনীয়, আর এটা এখানে লিখলাম এলএফ বা লজিক্যাল ফর্ম। এলএফটা অবশ্যই লিখবে, কারণ এটা যেহেতু লজিক করা হচ্ছে, তাই এলএফ বা লজিক্যাল ফর্ম বা লজিক এটা লিখতেই হবে। এবার আমরা চলে যাচ্ছি আই বচনে। আই বচনের একটা উদাহরণ নেওয়া হোক। কোনো কোনো বন্ধু হয় স্বার্থপর। এটা আবর্তনীয় লিখব। এটা পাশেই লেখার চেষ্টা করবে, আমার জায়গা ধরছে না, এটা লিখে নিলাম। এবার এটা লজিক করতে হবে, তাই লিখে নেব এল আর বড় হাতের এফ, দুটোই বড় হাতের, এল এফ লজিক্যাল ফর্ম। এটাকে আমরা এবার আই থেকে আই বচনেতেই হয়, তাই আমরা এটাকে কোনো কোনোই থাকবে, কোনো কোনো। এবার উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে, স্বার্থপর। একটা ব্যক্তি বসাচ্ছি বাক্য মাধুর্যের জন্য, হয়টা হয় থাকবে, এখানে বন্ধু হবে, স্থান পরিবর্তন হয়।
এটা লিখব আবর্তিত, এটাও পাশে লেখার চেষ্টা করবে। অনুযায়ী যেহেতু আই বচন থেকে আই বচনেতেই পরিবর্তিত হয়, দেখো এখানে লেখা আছে আই বচন থেকে আই বচনেতেই রূপান্তরিত হয়, তাই এখানে আমরা আই বচন থেকে আই বচনেতেই পরিবর্তন করলাম। এক্ষেত্রেও তোমাদের একটু বুঝে নিতে হবে, দেখো আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, উদ্দেশ্যও ব্যাপ্য হয় না এবং বিধেয়ও ব্যাপ্য হয় না, এটা একটু লিখে রাখার চেষ্টা করবে। উদ্দেশ্যও ব্যাপ্য হয় না, বিধেয়ও ব্যাপ্য হয় না, তাই এক্ষেত্রে দেখো স্বার্থপর ব্যক্তি এটাও ব্যাপ্য হয়নি, আর বন্ধু এটাও ব্যাপ্য হয়নি, তাই এক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন করেনি, আই থেকে আই এতেই থাকবে। এবার আমরা চলে যাব ও বচনের। ও বচনের একটা উদাহরণ, কোনো কোনো সাপ নয় বিষধর, এটা একটা উদাহরণ নিলাম। এখানে প্রথমেই লিখে নেব আবর্তনীয়, এবার এটাকে আবর্তন করব। প্রথমেই এলএফ বা লজিক্যাল ফর্ম লিখে নিলাম, কোনো কোনোটা কোনো কোনোই থাকবে, কোনো কোনো। এবার বিষধর আর সাপ জায়গা পরিবর্তন করবে, বিষধর। একটা এখানে প্রাণী বসাচ্ছি, তাহলে বাক্যটা একটু ভালো লাগবে। তাহলে বিষধর প্রাণী, নয়টা নয়ই থাকবে, নয় সাপ। এখানে লিখব আবর্তিত, এখানে আমাদের আবর্তন করা হয়ে গেল। বচনে আমরা যে করলাম কোনো কোনো সাপ নয় বিষধর প্রাণী, এটা আবর্তনীয় ছিল, আর এটা করলাম কোনো কোনো বিষধর প্রাণী নয় সাপ, এটা আবর্তিত হলো। কিন্তু এটা হওয়া সম্ভব নয়, কারণ এই দেখো সাপ এটা উদ্দেশ্য, এখানে এসেছে বিধেয়, আর বিষধর প্রাণীটা বিধেয়, এখানে গেছে উদ্দেশ্যই। যেহেতু ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী ও বচনের বিধেয়টা হচ্ছে ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য আর উদ্দেশ্য অব্যাপ্য, তাই এখানে জায়গা পরিবর্তন করার ফলে এখানে বিধেয় হয়ে গেল সাপ, তাহলে এখানে ছিল অব্যাপ্য, এখানে হয়ে গেল ব্যাপ্য, তাহলে প্রথমেই নিয়ম লঙ্ঘন করে ফেললো। আর এখানে বিষধর প্রাণী বিদেহ ছিল, বিদেহ যেহেতু ব্যাপ্য, এখানে বিধেয়টা উদ্দেশ্যই এসে অব্যাপ্য হয়ে গেল, তাহলে এক্ষেত্রেও নিয়ম লঙ্ঘন করলো, এক্ষেত্রেও নিয়মের বিচ্যুতি ঘটল, তাই এক্ষেত্রে ও বচনের দুটোই যেহেতু এখানে নিয়ম লঙ্ঘন করে ফেলেছে, তাই ও বচনের কোনো আবর্তন করা সম্ভব নয়। তাহলে ও বচনের আবর্তন, এখানে বিধেয়টা উদ্দেশ্য হয়ে ব্যাপ্য থেকে অব্যাপ্য হয়ে গেল, আর উদ্দেশ্যটা সাপ এটা এখানে অব্যাপ্য থেকে হঠাৎ করে এখানে বিধেয় গিয়ে ব্যাপ্য হয়ে গেল, তাহলে দুজনেই নিয়ম ভুল করে ফেললো, তাই ও বচনের কোনো দিক থেকেই আবর্তন করা সম্ভব হলো না। বোঝা গেল? তাহলে সম্পূর্ণ আবর্তনটা এই একটা ভিডিওর মধ্যেই তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম আশা করি। তাহলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে এ বচন থেকে আই বচনে আবর্তনে হয়, ই বচন থেকে ই বচনে থাকে, আই বচন থেকে আই বচনে হয়, আর ও বচনের কোনো আবর্তন করা সম্ভব নয়। আর ব্যাপ্য অব্যাপ্যতার নিয়ম অনুযায়ী এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, বিদেহ পদ অব্যাপ্য হয়। আমি লিখে দিচ্ছি, প্রথমে লিখছি ব্যাপ্য, আর এখানে লিখছি অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, আর বিধেয়
বিধেয় লিখবো এখানে, বিধেয় অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ই বচনের উভয় পদ ব্যাপ্য, উভয় পদই ব্যাপ্য। এটা ই বচনের, আই বচনের উভয় পদ অব্যাপ্য, আর ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য, উদ্দেশ্য অব্যাপ্য, আর বিধেয় ব্যাপ্য, তাই এখানে বিধেয়কে লিখলাম। তাহলে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। এ বচনের এটা। ই বচনের উভয় পদই ব্যাপ্য, উদ্দেশ্য বিধেয় উভয় পদই ব্যাপ্য। আই বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ এটাও অব্যাপ্য, দুটো পদই অব্যাপ্য। আর ও বচনের বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য আর উদ্দেশ্য পদ অব্যাপ্য। এই সূত্র এইখানেরটা আর এইখানেরটা, এটা তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। এবার একটু অন্যরকম, ধরো কোনো বচনটা আমরা বুঝতে পারলাম না যেটা এটা কোন বচনে দিয়েছে, সেক্ষেত্রে কিভাবে করতে, বাক্য দিল প্রত্যেক মানুষ বুদ্ধিমান। আমরা এই বাক্যটা দেখে বুঝতে পারছি না যে এটা এ বচন না ই বচন না আই বচন না ও বচন, কিন্তু আমরা সূত্র অনুযায়ী জানি প্রত্যেক, সকল, সব, প্রায় এইসব কথাগুলো থাকলে এ বচন হয়। তাই আমরা সহজেই এটাকে লজিক, প্রথমে লজিক করব, এল এফ, প্রথমে লজিক করব। তাই এখানে হয়ে যাবে সকল মানুষ হয় বুদ্ধিমান। বাক্য থেকে বচন করা তোমাদের আগেও শিখিয়েছি, তাই এখানে প্রত্যেক মানুষ বুদ্ধিমানটা হয়ে গেল সকল, প্রত্যেকের বদলে সকল বসে এখানে নিয়ম অনুযায়ী। মানুষ মানে উদ্দেশ্য, তারপরে হয় বসাতে হয়, তারপরে বুদ্ধিমান বিধেয় এটা বসাতে হলো। এটা হয়ে গেল লজিক। এবার লজিক থেকে আমরা এটা যেহেতু এ বচন, এ লিখে নিলাম, এ থেকে আমাদের আই করতে হবে, তখন হয়ে যাবে সকলটা হয়ে যায় কোনো কোনো আই বচনের নিয়ম অনুযায়ী, কোনো কোনো মানুষটা মানুষ জায়গা পরিবর্তন করবে, বুদ্ধিমান ব্যক্তি বসাচ্ছে একটা, হয়টা হয়ই থাকবে, আর মানুষটা জায়গা পরিবর্তন করে এখানে আসবে মানুষ। তাহলে এইটাকে আমরা লিখব আবর্তনীয়, আর এটাকে আমরা লিখব আবর্তিত। এখানেও একটা এল এফ লিখে দেব। বোঝা গেল? এইভাবেই তোমরা আবর্তনটা সম্পূর্ণভাবে করতে পারবে। পরের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব বিবর্তন। আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাতে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কমেন্ট করে জানাবে আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা থাকে সেটাও কমেন্টে মেনশান করতে পারো। আর যদি খুবই ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর আমার এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ফিরে আসবো অন্য কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।